আপনারা সারা দেশের মানুষ যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, আমি আপনাদের এই আগ্রহের সেই সময়টা আর বাড়াতে দিতে চাই না। আমাদের আ এই জাতির সূর্য সন্তান, যিনি আপনারা ২০২৪ সালের স্বাধীনতা দেখেছেন, ১৯৭৫ সালের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন আপনারা যে মানুষটিকে দেখছেন, সেই মানুষটি জনাব মেজর ডালিম। আমি আপনাকে মেজর ডালিম বলেই চিনি। কারণ আপনার জীবনের সবচেয়ে যে পুণ্যের কাজটি করেছিলেন, সেটা মেজর ডালিম হিসেবেই করেছিলেন। যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবেই ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। অ্যা আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন। ধন্যবাদ ইলিয়াস। আজ অনেক বছর পর দেশবাসীকে আমার তরফ থেকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই, সাথে লাল সালাম জানাচ্ছি। তবে বিপ্লব একটা সমাজে, যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় কিন্তু এখনো পুরোপুরিভাবে অর্জিত হয়নি। তার জন্য আরো সংগ্রামের প্রয়োজন। পুরোপুরিভাবে অর্জন করার পর তাদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারবে। তাদের যে ইচ্ছা, চাহিদা, প্রত্যাশা, যার সাথে জনগণের প্রত্যাশা চাহিদা মিল রয়েছে, সেটার বাস্তবায়ন করার দায়িত্বটাও কিন্তু তাদের নিজেদেরই করতে হবে। তাদের দায়িত্ব অন্য কোনো মানুষ এসে করে দেবে না। সে যত বড় স্কলারই হোক, যতগুলি মেডেলের অধিকারী হোক, আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা বলে যে বিপ্লবী যে লক্ষ্য থাকে, সেই লক্ষ্য একমাত্র বিপ্লবীরাই সাধন করতে পারে, অর্জন করতে পারে। সেই জন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় ঘুমিয়ে পড়লে চলবে না, সজাগ থাকতে হবে। আগামী দিনে যত কঠিন সংগ্রামই হোক, সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরের মতো, ইস্পাতের মতো লৌহ কঠিন প্রত্যয় নিয়ে দাঁড়াতে হবে যে আমরা এই সংগ্রামে জিতবই, বিপ্লবকে সফল করব এবং জনগণ এবং তোমাদের যে আশা আকাঙ্ক্ষা, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত, যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই ৭১ মতো আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে। তা না হলে তোমাদের বিপ্লব ব্যর্থতাই প্রদর্শিত। আমি এর বেশি কিছু আর বলতে চাই না। স্যার, সরাসরি মানুষ এই ৫০ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি। ৭৫ কেন হয়েছিল স্যার? ইলিয়াস, ৭৫-এ তোমার কি বয়স ছিল আমি জানি না, তবে আমার জন্ম হয়নি স্যার। হ্যাঁ, তবে ৭৫-এ যে মুজিব ৭০-এর ইলেকশনের সময়, ৭২-এর আগে, মানে ৭১-এর মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল, তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতি। তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে যথেষ্ট অবদান রেখেছেন। কিন্তু স্বাধীনতা যখন পাকিস্তান আর্মি ২৫-২৬ রাতে মানে বাঙালিদের উপর, নিরীহ বাঙালিদের উপর শেখ সন্ত্রাসবাদ, অ্যাট্রোসিটি বলো, জেনোসাইড বলো, চালালো, এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু, নারী, পুরুষ প্রাণ হারালো, ছাত্র জনতা, কোনো কারণ ছাড়া। তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় জাতীয় নেতারা, বিভিন্ন দলের, তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না। তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন।
মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মির হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পাড়ি জমান ডাক্তার কামাল হোসেনের সঙ্গে, যিনি ছিল মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব অ্যান্ড দি আর্মি জান্তা। তখন সেই দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে যে তারা কি করবে, তারা কোথায় যাবে, কিভাবে নিজের প্রাণ বাঁচাবে। সেই সময় চিটাগাঙ্গে থেকে ভেসে আসলো মেজর জিয়ার স্বাধীনতার ডাক। আমি তখন পাকিস্তানে চাকরিরত অবস্থা। সেই ডাকে দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ, আমাদেরকে এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে। সিম্পল ইজ দ্যাট। আর সমস্ত দেশে সর্বপরিসরে লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলবে। আমরাও এখানে বসে থাকুন না, যারা পেরেছি, যাদের সাহস ছিল, যাদের দেশপ্রেম ছিল, যারা পাকিস্তানের আর্মি জান্তাদের নির্যাতন, নিষ্পেষণ, বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল, তারাও সেই সংগ্রামে যোগ দেন। অনেকেই পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে। আমি ছিলাম তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার, যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি দেশের যুদ্ধে যোগ দেই। কোনো বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন, তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না। তবে এটাও ঠিক, অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছেটা কি। কোনো খবর নাই, চিঠিপত্রের আদান প্রদান নাই, কোন রকম সংযোগ নাই। বিদেশি মিডিয়া, ভয়েস অফ আমেরিকা, তারপরে বিবিসি, রেডিও অস্ট্রেলিয়া, রেডিও ইন্ডিয়া, এই সমস্ত ওখান থেকে যা কিছু জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না। তারা তাদের মতো করে বলতে থাকে এবং আমরা শুনতে থাকি। তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না। আরেকটা সমস্যা ছিল, অনেকেই পরিবার সহকারে থাকতেন পশ্চিম পাকিস্তানে। কারণ বউ বাচ্চা নিয়ে তো আর পালিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে। কিন্তু আমি ছিলাম তখন ব্যাচেলার। আমার সাথে যে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাকে, তারা ছিলেন কর্নেল নূর চৌধুরী, তখন অবশ্য লেফটেন্যান্ট নূর চৌধুরী, আর লেফটেন্যান্ট মতিউর রহমান, পরে দুজনই কর্নেল, এবং রাষ্ট্রপতি একজন, মানে নূর রাষ্ট্রপতি। আমরা চলে আসি, এসে মুক্তিযুদ্ধে জয়েন করি। তো আমরা তিনজনই ছিলাম স্পেশালাইজড অফিসার। স্পেশালাইজড অফিসারের মধ্যে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে, স্পেশালাইজড ওয়ারফেয়ারের উপরে জ্ঞান